রাত ঠিক ৩টা বাজে। হঠাৎ ভাবি রুম থেকে কেমন যেন জোরে চিল্লাচিল্লি শব্দ আসছে। এই দিনে আবার মা বাবা বেড়াতে গেছে খালার বাসায়। ভাইয়া ব্যবসার কাজে বাহিরে গেছে। আমি বিপিএল খেলা দেখছি ড্রয়িং রুমে। ভাবির চিৎকার শুনে তার দরজার সামনে গেলাম। আজকে আবার অনেক শীতও পড়েছে। ভাবির বয়স ৩৬ হবে, এখনও বাবু হয় না। এটা নিয়ে অনেক ঝামেলা হয় বাড়ির সবার সাথে। আমি আরিয়ান, এবার অনার্স কমপ্লিট করলাম। এরপর ভাবি আরও চিৎকার করছে। একবার মনে হচ্ছে ভাবিকে জিজ্ঞেস করি, কিন্তু ভয় হচ্ছে যদি কিছু মনে করে। এত রাতে তার রুমে আসলে, কিন্তু আর ভয় পাইলাম না। সোজা ভাবির দরজা খুললাম। দরজা খুলে যা দেখলাম আমি নিজেও প্রস্তুত ছিলাম না। সম্পূর্ণ উলঙ্গভাবে রয়েছে ভাবি। আমাকে দেখে খুব তাড়াহুড়া করে কাপড় পরতে লাগলো আর বলল, আরিয়ান তুমি কেন আসছো? আমি তখন বললাম, আমি খেলা দেখছি। হঠাৎ আপনার রুম থেকে অনেক শব্দ আসছিল, এই জন্য আসলাম। আসলে সত্যি সরি ভাবি, আমি বুঝতে পারি নাই। ভাবি তখন বলল, থাক, তুমি তো আমার দেবর, যেটা দেখছো এটা কাউকে বলিও না। আচ্ছা ভাবি, কাউকে আমি বলবো না, সমস্যা নেই। আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। কিন্তু ভাবি, একটা প্রশ্ন করব, উত্তর দিবেন? ভাবি তখন বলল, আচ্ছা বলো। আপনি এই যে উলঙ্গভাবে হাতে মোবাইল ছিল আর কি করছিলেন? আসলে যেহেতু তুমি সব দেখেই ফেলছো, তাহলে তোমার কাছে কিছু লুকাবো না। দেখো, তোমার ভাইয়া আমাকে ঠিকভাবে সুখ দিতে পারে না, তাই বাধ্য হয়ে নিজের কাজ নিজে করতে চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। আচ্ছা বাদ দাও আরিয়ান, তোমাকে কিছু বলি, তুমি উত্তর দিবে? আরিয়ান, আচ্ছা ঠিক আছে ভাবি, বলেন। তুমি কখনো কারো সাথে রিলেশন করেছো? কিভাবে করব? আর আপনি তো সবই জানেন। যদি করতাম অবশ্যই শুনতে পেতেন। তা অবশ্য ঠিক বলেছ। ভাবি তখন বলল, আমাদের তো বিয়ে হয়েছে অনেক দিন ধরে, কিন্তু কোনো বেবি হচ্ছে না। তোমার ভাইয়াকে কতবার বলেছি ডাক্তারের কাছে যেতে, কিন্তু সে যায় না। আমার হয়তোবা এই বাড়িতে আর সংসার করা হবে না কিনা জানি না। বিভিন্ন লোকে নানা ধরনের কথা বলতেছে, এটা আমি আর মেনে নিতে পারছি না। অনেকক্ষণ কথা বলার পরে আরিয়ান তার রুমে চলে যায়। এরপরে কিছুক্ষণের মধ্যেই ভাবি আরিয়ানের রুমে এসে তাকে একটা কথা বলল। এমনভাবে বলল আরিয়ান না করতে পারল না। আরিয়ান তখন বলল, দেখো ভাবি, এটা কিন্তু অন্যায়। ভাবি তখন বলল, অন্যায় নাই, আমি কিছু বুঝি না। আমার একটা বেবি দরকার। তোমার ভাই তো আমার একটা বেবি দিতে পারলো না। তুমি যদি না করো তাহলে আমার এই বাড়িতে থাকা সম্ভব না। আরিয়ান অনেক চিন্তা ভাবনা করে বলল, আচ্ছা ভাবি, ঠিক আছে, কিন্তু এই কথাটা কাউকে বলতে পারবেন না, এটা আমার সাথে ওয়াদা করতে হবে। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। কিছুক্ষণের মধ্যে দুজন অন্তরঙ্গ হয়ে গেল। একে অপরে দুজন দুজনকে সুখ দিতে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ কিছুদিনের মধ্যেই ভাবি প্রেগনেন্ট হয়ে গেল। কিন্তু আমি অনেক ভয় পেয়ে গেলাম, যদি ভাবি কারো কাছে বলে দেয় বাচ্চাটা আমার। কিন্তু সেটা ভাবি আর বলে নাই। বাড়িতে সবাই সেই খুশি ভাবিকে নিয়ে। এদিকে আমার মা বলে, আমার লক্ষ্মী বোমা। এরপর কিছুক্ষণ পরেই ভাবি আমাকে ডাকে তার রুমে। আমি কিছুটা ভয় পেয়ে যাই এবং মনে মনে ভাবতে লাগলাম, যদি ভাবে দাবি করে এই বাচ্চার বাবা যেহেতু তুমি, এবং আমাকে তোমার বিয়ে করতে হবে। কিন্তু ভাবি সেটা না বলে আমাকে একটাই অনুরোধ করলো, আরিয়ান প্লিজ, এবার তার বাবা তুমি, এই কথাটা কাউকে বলবে না। যেহেতু অনেক দিন পরে আমাদের একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা নিয়ে সবাই খুশি আছে, কিন্তু
যাতে কেউ অবৈধ বাচ্চা না বলতে পারে, সবাই জানতে পারে এই বাচ্চার বাবা তোমার ভাই। তখন আমি কিছুটা চুপ হয়ে থাকলাম এবং ভয়টা মনে হচ্ছে কেটে গেল। আরেকটা কথা, এই সময় কিন্তু আমার ভাইয়া ব্যবসার কাজে একটু বাহিরে ছিল। তার কানে যখন এই কথাটা পৌঁছায় তখন সে খুব আতঙ্কে পড়ে, কারণ ভাইয়া জানতো তার কখনো বেবি হবে না। কারণটা আমার ভাইয়ার সমস্যা ছিল, এটা ভাবির কাছে কখনো স্বীকার করতো না। ভাইয়া ভাবিকে অনেক ভালোবাসতো, যাতে করে ভাইয়াকে ছেড়ে চলে না যায় ভাবি। এজন্য ভাইয়া ভাবিকে কিছু বলে নাই। কিছুক্ষণ পরেই ভাইয়া বাসায় ফিরল। সবার মুখে হাসি থাকলো, ভাইয়ার মুখে কোনো হাসি নাই। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম আর মনে মনে ভাবতে লাগলাম, ভাইয়া কি বুঝতে পেরে গেল এই বাচ্চার বাবা অন্য একজন? যেটা মনে মনে ভাবলাম সেটাই হয়ে গেল। ভাইয়া তখন ভাবির রুমে ঢুকলো এবং ভাবিকে ডাক দিল যে দূরত্ব আমার রুমে আসো, বাড়ির সবাই ব্যস্ত, ভাবির বাচ্চা হবে এটার জন্য। ভাবিকে প্রশ্ন করলো, সত্যি বলবা এ বাচ্চার বাবাকে? আমি ভাবির রুমের পাশেই দাঁড়িয়ে সব কিছু শুনতেছি ভাইয়া কি বলে। ভাবি একই কথা বলে, বাচ্চার বাবা কে হবে, তুমি ছাড়া? আর হ্যাঁ, তুমি কি আমাকে সন্দেহ করো? ভাইয়া তখনই বলে, তোমার কাছে একটা কথা আমি লুকিয়েছিলাম। মানে কি কথা লুকিয়েছিলে, সত্যি করে বলো তো। তখন ভাইয়া বলল, আগে বলো এ বাচ্চার বাবাকে। ভাবি তখন কিছুটা থমকে যায় আর তখন ভাবি কিছু বলতে পারে না। ভাইয়া তখন একটা কথা বলে, আমি কি তোমাকে কোনো কারণে অসুখী রেখেছি বলো? তুমি যখন যা চেয়েছো তখনই তাই দিয়েছি, কিন্তু তার বিনিময়ে কি কাজ করলে তুমি? ভাবি তখনও কিছু বুঝতে পারে নাই আসলে ভাইয়া কি বলতেছে, কি বলতে চাচ্ছে। ভাইয়া এই সময় এতটা রাগান্বিতভাবে রয়েছে, মনে হয় আজকে তুমুল একটা ঝড় হবে। যে ভাইয়া এতটা ভালোবাসতো ভাবিকে, আর কি হতে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। কিন্তু নিজেকে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছি তাদের রুমের পাশে। ভাবিকে এত কিছু বলার পরেও সত্য কথা বলতে পারছে না ভাবি। ভাইয়া আরও রেগে যাচ্ছে, আর এর মধ্যেই ভাইয়া আর মুখে যা আছে তাই বলতে শুরু করলো ভাবিকে। ভাবি অনেক কান্না শুরু করলো। তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, যেহেতু এ বাচ্চার বাবা আমি ছিলাম। আমি যখনই তাদের রুমে যাব আর সত্যটা বলবো, তখনই আমার মা ডেকে উঠল, আরিয়ান। তখন ডাক দিয়ে আমাকে বলল, আরিয়ান, আমার রুমে শরীরটা বেশি একটা ভালো লাগছে না, তো ডাক্তার আঙ্কেলকে একটু কল দিবি? আমি আর দেরি না করে ডাক্তার আঙ্কেলকে কল দিলাম, আর সাথে সাথে ডাক্তার আঙ্কেল আমাদের বাড়িতে উপস্থিত হলেন। আমার আম্মার আবার একটু হার্টের সমস্যা আছে, মাঝে মধ্যে প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার আঙ্কেল দেখে আমাকে বেশি টেনশন করবেন না, সব সময় হাসি খুশি থাকবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আম্মা তখনই বলে উঠলেন, এখন তো আমি হাসি খুশি থাকার দিন, যেহেতু আমার একটা নাতি আসছে আমাদের বাড়িতে। এই দিনটার আশা অনেক দিন থেকে করতেছিলাম। আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়েছেন, আল্লাহর অশেষ রহমত। আমি শেষ বয়সে আমার নাতির মুখটা দেখে যেতে পারবো। তখন ডাক্তার আঙ্কেল বললেন, এটা তো সুখের সংবাদ, তো ভাবি আমার মিষ্টি কোথায়? তখন আমাকে বললেন, আরিয়ান, তুই দূরত্ব ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসে তোর ডাক্তার আঙ্কেলকে দে। আমি আর দেরি করলাম না, ডাক্তার আঙ্কেলকে ফ্রিজ থেকে মিষ্টি এনে তাকে দিলাম। এর মধ্যেই ভাইদের রুম থেকে অনেক ঝগড়া শোনা যাচ্ছে, ভাইয়া অনেক চিৎকার করতেছে। তখনই আমি তাদের রুমে গেলাম আর ভাইয়াকে বললাম, মা অনেক অসুস্থ, তুমি দূরত্ব বাহিরে আসো। ভাই আমার কথা শুনে দূরত্ব রুম থেকে বের হয়ে আম্মার কাছে চলে আসলেন। তখনই আমাকে বললেন, কি হয়েছে আম্মা তোমার? আমার তখন
বলেন খুশিতে নিজেকে আর সামলাতে পারছি না। তখনই আমাকে বললেন, কি এমন খুশি হয়েছে তোমরা সেটা বলবে তো? কেন, তুই জানোস না কি হয়েছে আমাদের বাড়িতে? তখনই ভাইয়া বললেন, না, তোমার মুখ থেকে শুনতে যাচ্ছি। দেখো পাগল, ছেলের কাণ্ড দেখো। তুই তো বাবা হতে চলেছিস, আর আমি দাদি। কেউ আমাকে আর বলবে না তোর বৌমার কেন বাচ্চা হচ্ছে না। সত্যি আমি অনেক খুশি বাবা, এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি। ভাইয়া তখনই কিছু বলতে যাবে, হয়তোবা মায়ের কথা শুনে সে আর কিছু বলল না। নীরবে মায়ের শুনে তার ভিতরটা ফেটে উঠতে লাগলো। আর আমি খুব ভয় পাচ্ছিলাম। ভাই যখন মায়ের রুমে আসলো, কারণ সত্যটা কথাটা যদি মাকে বলে দেয় এই সন্তানের বাবা সে না, ভাইয়া আবারও কিছু বলতে যাবে, তখনই বাবা মায়ের রুমে চলে আসলো। বাবা একই কথা বলতে লাগলো, আজকের দিনটার জন্য অনেক অপেক্ষা করছিলাম। একটা নাতির জন্য কত মানুষের কথা শুনেছি, আল্লাহ ঠিক আমাদের কথাটা শুনেছেন। ভাইয়া মনে মনে রেগে ফায়ার হচ্ছেন, কিন্তু প্রকাশ করছে না। আবার কিছু বলতে যাবেন তখনই। এরপর বাবা বললেন, আমরা সবাই মিষ্টি এনেছি এবং মিষ্টি খেয়েছি। পাড়ার সকলের মিষ্টি বিতরণ করেছি। তুই তো সন্তানের বাবা, যেহেতু এখন তোর পালা, এখনই দোকানে যা, মিষ্টি নিয়ে আসবি। ভাই আর কোনো কথা বলল না, সোজা বাবার কথা শুনে দোকানে গেলেন। কিন্তু ভাই আর মুখ দেখে আমি অনেক ঘাবড়ে যাচ্ছিলাম। অনেকবার ভাই দেওয়ার চেষ্টা করেছেন কথাটা বলার জন্য, কিন্তু কোনো মতে কথাটা বের করতে পারলেন না। শুধুমাত্র বাবা মায়ের মুখ তাকিয়ে। তারা যে এত খুশি হয়েছেন, যেহেতু ভাইয়া বাড়ির বড় ছেলে আর এই বাড়িতে কোনো ছোট বাচ্চা সন্তান নাই, এজন্য সবাই খুব খুশি। ভাইয়া মুখ গুমর করে মিষ্টি নিয়ে বাসায় আসলেন আর বললেন, এই নেন আপনাদের মিষ্টি, আপনারা খান। বাবা কিছুটা ভাইয়ার মুখ দেখে বুঝতে পারলেন হয়তোবা ভাইয়ার কোনোভাবে বিস্মিত হয়ে আছেন। বাবা ভাইয়াকে প্রশ্ন করলেন, তুই কি ঠিক আছিস? এরপর ভাইয়া বললেন, বাবা মায়ের হাসি খুশি দেখে বললেন, হ্যাঁ আমি ঠিক আছি। ভাইয়া তারপর রুমে চলে গেলেন ভাবির কাছে যায়া আবার তুমুল আকারে ঝগড়া শুরু করতে লাগলেন। তোমার কাছে অনুরোধ করতেছি, প্লিজ বলো এই বাচ্চার বাবাটা কে? ভাবি শুধু কান্না করতে লাগলেন, কারণ ভাবি তো নিরুপায়, কিছু বলার ক্ষমতা তার নাই। যখন ভাইয়া সব কিছু বললেন, সে কখন বাবা হতে পারবেন না, ডাক্তার নাকি বলেছে। কিন্তু এই কথাটা ভাবির কাছে কোনোদিন আগে বলেন নাই। ভাইয়া কথাটা গোপন রেখেছিলেন। ভাবি হয়তোবা বুঝতে পারে নাই। আর এই সুযোগে ভাবি আমার সাথে অবৈধভাবে মেলামেশা করে বাচ্চার মা হতে পেরেছেন। কিন্তু ভাবি হয়তোবা বলতে চাইলেন খুব জোরালোভাবে ভাইয়াকে, এই দেখো তুমি বাচ্চার বাবা হতে যাচ্ছ। কিন্তু সেটা আর হলো না। ভাইয়া আগে জানতো সে কখনো বাবা হতে পারবে না। এমন পর্যায়ে কথা কাটাকাটি হতে লাগলো, মনে হচ্ছে ভাবির গায়ে হাত তুলবে ভাইয়া। তবুও ভাবি কোনোভাবে স্বীকার করছেন না এই বাচ্চার বাবা তার ছোট ভাই আরিয়ান। যদি কথাটা বলে ভাইয়া কোনোভাবে নেবে, সেটা ভাবি ভালোভাবে জানতো। আর তুমুল আকারের ঝগড়া হয়ে যেত আরিয়ানের সাথে। ভাবির কান্না করতেই লাগলো, তার মুখ থেকে বের হলো না এই বাচ্চার বাবা আরিয়ান। ভাইয়া আর সহ্য না করতে পেরে সে রুম থেকে বাইরে বেরিয়ে গেল। এরপরে আমি ভাবি রুমে ঢুকলাম। ভাবি আমাকে দেখে অনেক অবাক হয়ে গেলেন, বললেন, তুমি কেন এসেছো আমার রুমে বলো? তখন আমি ভাবিকে বললাম, এত কিছু নির্যাতন সহ্য না করে আমার নামটা বললেই তো হতো। ভাবি তখন বলল, তুমি কি পাগল হয়েছ আরিয়ান?
হ্যাঁ, আমি পাগল হয়েছি ভাবি, সত্যি। শুধু আমার জন্য তোমার এত কথা সহ্য করতে হচ্ছে। আমি আর পারছি না এসব কথা শুনতে। আরিয়ান, তুমি বুঝতে পারছো না, এই কথাটা যদি আমি বলে দেই তাহলে তোমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। তুমি সবেমাত্র অনার্সে পড়ছো, তোমার ভবিষ্যৎ এখনো বাকি আছে। তুমি একটা বাচ্চা পোলাপান, যা হয় হোক সেটা তোমার ভাবতে হবে না। আমি ভাবির রুমে কথা বলছি, বাবা দেখে বলল, কি কথা হচ্ছে দেবর ভাবির? তখনই আমি কিছু, বাবা তেমন কিছু হচ্ছে না, আমাদের মধ্যে একটু কথা হচ্ছে ভাবির সাথে। ও আচ্ছা, একটু ঝগড়া মনে হলো যে তোমাদের মধ্যেই কথা কাটাকাটি হচ্ছে। আরে বাবে তা না, এমনি একটু কথা বলছিলাম। বাবা বলে চলে গেলেন আমাদের এখান থেকে। তখন আবার ভাবিকে বললাম, ভাবি সত্যি আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, আর আমার জন্য এই সব এত কিছু শুনতে হচ্ছে আপনার। আরে পাগল, সেটা কথা বড় না। একটা নারীর বিয়ের পরে সব থেকে বড় খুশি কি জিনিস জানো? আরিয়ান তখন বলল, সেটা তো হয়তোবা আমি জানি না ভাবি। ভাবি তখনই বলল, বিয়ের পরে একটা মেয়ের সবচেয়ে খুশির বিষয় হলো মা হওয়া। আর এই মা হওয়াতে আমার সব থেকে মনে করে তোমার অবদানটা বেশি। আমি কোনো বৈধ অবৈধ বুঝি না, আমি মা হতে পেরেছি, এটাই সব থেকে বড় খুশির বিষয়। আর তুমি বাহিরের কেউ না, তুমি আমারই দেবর। তারপরও ভাবি, আপনাকে যেভাবে ভাইয়া কথা শোনাচ্ছে এটা আমি মেনে নিতে পারছি না। আরে পাগল, কিছু হবে না, তোমার ভাইয়া জানতেও পারবে না এটা তোমার বাচ্চা। তোমার ভাইয়ার সমস্যা এটা হয়তোবা সে জানাই নাই আমার, তার সব থেকে বড় ভুল। আর আমি যেটা করেছি ভালো কিছুই করেছি। আরিয়েন, এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। তুমি তোমার রুমে চলে যাও, তোমার ভাইয়া এখনই চলে আসবে। কিন্তু ভাবির সাথে এই বলে আমি চলে এলাম আমার রুমে। আমি সত্যি চিন্তিত, আমার একটা ভুলের কারণে ভাবির কথা শুনতে হচ্ছে। আমি যদি তার রুমে না যেতাম তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। কিছুক্ষণের মধ্যে ভাইয়া চলে আসলো বাড়িতে। তার হাতে ব্যাগ ভরা মিষ্টি থাকলো, কিন্তু তার মনটা খুব খারাপ মনে হচ্ছে। সে খুব সন্দেহ করতে লাগলো ভাবিকে। সন্দেহ হওয়ার কথাটাই যেখানে ভাইয়ার সমস্যা আর বাচ্চাটা কিভাবে আসলো। আর একটা কথা, ভাইয়া কিন্তু ভাবিকে প্রচণ্ড ভালোবাসতো। এই কারণে ভাবিকে কিছু বলে নাই, সে কখনো বাবা হতে পারবে না। সে ভাবতো যদি এই কথাটা বলি ভাবি ছেড়ে চলে যায়। ভাইয়া বাড়িতে এসে আমাকে ডাক দিলে, আরিয়ান তুই কোথায়, একটু আমার কাছে আয়। ভাইয়া যখন ডাক দিল আমি সত্যিই ভয় পেয়ে যাচ্ছি। ভাইয়া আমাকে সন্দেহ করে নাই এখনো পর্যন্ত, কিন্তু আমাকে ডাক দিলেই আমি ভয় পেয়ে যাচ্ছি। ভাই আবার না বলে ফেলে, এই সন্তানের বাবা কি তুই? নিজের মধ্যে খুব ভয় কাজ করছে। ভাইয়া ডাক শুনে আমি ভাইয়ার কাছে আসলাম আর বললাম, ভাইয়া আমাকে ডেকেছো? ভাইয়া তখন বলল, হ্যাঁ তোকে আমি ডেকেছি। আচ্ছা আরিয়ান, তুই তো সবসময় বাসায় থাকিস? জি ভাই, আমি তো সবসময় বাসা থেকে, এখন তো ক্লাস নাই কারণে ক্লাসও যায় না। এটা ফ্রি মাইন্ডে কথা বলবো, তুই সত্যি জবাব দিবি? আচ্ছা ভাই, আপনি বলেন কি বলতে হবে। তখন ভাইয়া বলল, এ কথাটা শুধু তুই আর আমি জানবো, আর কোনো তৃতীয় ব্যক্তি কথাটা যেন না জানে। আচ্ছা ভাইয়া বলেন। তখনই ভাইয়া বলল, তোর ভাবির সাথে কেউ কি দেখা করতে আসে বা তোর ভাবির কোথাও বের হয়? আমি তখনই বললাম, কই তো, ভাবি তো কোথাও বের হয় না, এমন কোনো লোকও আসে না ভাবির কাছে। আরিয়ান সত্যি বলছিস? জি ভাইয়া, সত্যি বলছি। তখন আমি আবার বললাম, ভাইয়া কোনো কিছু হয়েছে নাকি? ভাইয়া বলল, না এমনি তোকে জিজ্ঞেস করলাম। আরিয়ান, আমি আবারও বলতেছি, তোর ভাবি কোথাও যায় নাকি? আমি যখন বাড়িতে না থাকি আমি বললাম, না ভাইয়া ভাবি কোথাও যায় না।
ভাইয়া যখন এ কথা বলেছিল আমি সত্যি হতস্থ হয়ে যাচ্ছিলাম, মানে ঘাবড়ে যাচ্ছিলাম। যাই হোক, ভাইয়া আমাকে সন্দেহ করে নাই, কিন্তু করে নাই সন্দেহ করতে কতক্ষণ সময় লাগে, যেহেতু ভাই আর কখনো বাবু হতে পারবে না, আবার ভাবির পেটে সন্তান। তারপর ভাইয়া আবার যেন কি বলতে যাবে, তখনই আচ্ছা ঠিক আছে আরিয়ান, তুই তোর কাজে যা, প্রয়োজন যদি হয় তোকে আমি ডাক দেব। এই কথা শুনে আমি আমার রুমে চলে আসলাম। ভয়টা মনে হচ্ছে বেড়েই চলেছে। একবার মনে হয় সত্যি আমি বলে দেই, আবার চিন্তা করি যদি এই কথাটা শুনে অবশ্যই ভাইয়া অনেক অনেক রাগ করবে আমার প্রতি। এজন্য আর আমি কিছু বলতে পারছি না ভাইয়াকে। কিছুক্ষণের মধ্যে ভাইয়ার ব্যবসার ওখান থেকে একটা কল আসলো। এরপর আম্মুকে ডাক দিল। ভাইয়া আম্মুকে ডেকে বলল, আম্মা, আমার ব্যবসার কাজের জন্য এখনই বাইরে যেতে হবে, মনে হয় অনেক দিন সময় লেগে যেতে পারে। সেটা বলতে পারবো না, তবে খুব শীঘ্রই আমি বাড়িতে ফেরার চেষ্টা করব। আম্মা তখন বলল, কি বলিস, এই মুহূর্তে তোর বাড়ি থেকে কোথাও যেতে হবে না। এত দূর, এত সুন্দর একটা খুশির মুহূর্তে আমি তোকে কোথাও যেতে দিতে পারছি না। প্রয়োজনে তুই ম্যানেজারকে কল দিয়ে আর ওনাকে সব কিছু সামলাতে বল। ভাইয়া তখন বলল, এই কাজ ম্যানেজার পারবে না। আম্মা, তুমি বোঝার চেষ্টা করো, অনেক বড় একটা ডিল তো, তাদের সাথে আমার অবশ্যই মিটিং করতে হবে। আর এদিকে আরিয়ান মনে মনে ভাবছিল, ভাইয়া বাড়ি থেকে চলে গেলে খুব ভালো হয়, কারণ ভাইয়া যতক্ষণ বাড়ি থাকবে ততক্ষণ অশান্তি লেগেই থাকবে। ভাইয়ার মনে কি চলছে বাড়ি কেউ বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পেরেছি। কিন্তু কিছুক্ষণ পর ভাবির কাছে যেতে ভাবির সাথে ঝগড়া করতেছে। আমি সত্যি এই ঝগড়াগুলো আর দেখতে চাইতেছি না। একটা ভুল করে ফেলেছি, এই ভুলের মাসুল আমি কখনো দিতে পারবো না। এরপর আম্মা যখন ভাইয়ার সাথে কথা বলছিল তখন ওই সময় আমি তার পাশে ছিলাম। তখন আমাকে বললাম, যেহেতু এটা একটা বড় ভাইয়া যেতে চাচ্ছে, তাকে যেতে দিন। আমরা বলল, বাড়িটায় এত কাজ রয়েছে, অনেক মেহমান আসবে আমাদের বাড়িতে, এগুলো সামলাবে কি? আরিয়ান তখন বলল, ওই নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না আম্মা, যেহেতু এই ব্যবসাটা আমাদের পৈতৃক সম্পত্তি। ভাইয়ার না যাওয়াতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ভাইয়াকে যেতে হবে। ভাইয়া অতক্ষণ বলল, হ্যাঁ আরিয়ান, আমাকে অবশ্যই যেতে হবে, না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ভাইয়াকে তখন আম্মা বলল, তোর শ্বশুর বাড়িতে তুই কি ফোন করেছিলি? ভাইয়া তখন বলল, হ্যাঁ আমি করেছিলাম। তোর শ্বশুর শাশুড়ি কখন আসবে কিছু বলেছে? ভাইয়া বলল, খুব শীঘ্রই চলে আসবে, তোমরা এদিকে সামলাও। তাহলে আমি রেডি হতে গেলাম। আম্মা বলল, আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে আমাকে একটা ডাক দিস। কিন্তু ভাইয়া তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে তোমাকে ডাক দিতেছি। ভাইয়া এই বলে তার রুমে চলে গেল। ওইদিকে রুমে ভাবি বসে আছে, আমি এই দিক থেকে সব কিছু দেখতে পারছি। ভাইয়া তখন ভাবিকে বলল, আমি ব্যবসার কাজে বাইরে যাচ্ছি। রেগে মেগে বললেন, নিজেকে খেয়াল রেখো। আমি বললাম, তুমিও নিজের খেয়াল রেখো, ভালোভাবে থেকো, আর অবশ্যই ঠিক মতন খাওয়া দাওয়া করবেন। ভাইয়া বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে ভাবি আমাকে ডাক দিলেন তার রুমে। ডাক দেওয়ার সাথে সাথে আমি তার রুমে চলে গেলাম। তারপরে ভাবিকে বললাম, কিছু বলবে? ভাবি তখন বলল, কিছুদিনের জন্য একটু হলে তোমার ভাইয়ার ব্যবসার মুখ দেখতে হবে, বেজার মুখ দেখতে হবে না। যাই হোক, সে চলে যেয়ে ভালোই করেছেন, তা না হলে আমাকে কত প্রশ্ন করতো, কত কিছু করতেন। আমি আর পারছিলাম না আরিয়ান। এসব কথাগুলো শেষ হওয়ার পরে হঠাৎ করে ভাবি কেমন যেন করতেছে।
আমি তখন ভাবিকে বললাম, কি হয়েছে তোমার? ভাবি বললেন, আমার পেটের ভিতরে একটা ব্যথা উঠছে। তখন আমি বললাম, তোমার টেনশন করার দরকার নেই, তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি পানি এনে তোমার মাথায় পানি ঢেলে দিচ্ছি। ভাবি বললেন, আরে না, এগুলো তুমি করো না, মা তাহলে সন্দেহ করতে পারে, তুমি চুপ থাকো, তো যা হয় আমি আমার সাথে বুঝে নেব। ওয়াশরুম থেকে পানি এনে ভাবির মাথায় পানি ঢেলে দিচ্ছি। তখন ভাবির চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। আমি ভাবিকে বললাম, তুমি কান্না করছো কেন, কি হয়েছে? ভাবি বললেন, কিছু না। আরে কিছু না হয়েছে বলবে তো? কিন্তু ভাবি তখন বলল, সত্যি তোমাকে যে পাবে আসলে সে ভাগ্যবতী। তোমার ভাই, হ্যাঁ, আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এতটা টেক কেয়ার করে না তোমার মতন করে। পানি দেওয়া শেষ করে ভাবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তখনই আম্মা এসে দেখে ফেললো আর বলল, আরিয়ান, তুই কি করেছিস সেগুলো? কই, তেমন কিছু করছি না মা। বাপি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে গিয়েছিল। তুমি রুমেই ছিলে এবং শুয়েছিলে, এজন্য তোমাকে ডাক দেই নাই। এত কষ্ট করে রুম থেকে আসবে এজন্য আমি ভাবি মাথায় পানি ঢেলে দিয়েছি। আম্মা তখন প্রশ্ন করলো, সেটা না হয় আমি বুঝলাম, কিন্তু এটা তোর বড় ভাইয়ার বউ, আর তুই এভাবে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিস কেন? আম্মা, তেমন কিছু না, পানি ঢেলে দেওয়া শেষ করে ভাবির মাথায় হাত বুলিয়ে দিলে ভালো লাগবে, এই কারণে ভাবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, তুই এখন তোর রুমে চলে যা। তখনই ভাবি বলে উঠল, আম্মা, কোনো কারণে তুমি আরিয়ানকে বকা দিচ্ছ। আরিয়ান খুব একটা ভদ্র ছেলে, সেটা তুমি ভালো করেই জানো। হয়তোবা তোমার সন্তান হতে পারে, কিন্তু আমার কিন্তু দেবর, আর এই বাড়ির আমি একজন বউ। বৌমা, তুমি চুপ করো, আমি বুঝতে পারছি। আচ্ছা ভাবি, তুমি কি শুরু করলা আম্মার সাথে? আরে আমি যেটা বলছি সেটা সত্যিই তো বলেছি, কি এমন খারাপ কথা বলছি বলো? আচ্ছা যাই হোক, এই বিষয় নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই। আমি আমার রুমে গেলাম। আম্মাও তার রুমে চলে যাবে, তখনই ভাবিকে বললেন, তোমার আম্মু আসার কথা ছিল, কতদূর কিছু কি জানো নাকি? ভাবি তখন বলল, হ্যাঁ, আম্মা অলরেডি রাস্তায় আছে, উনি খুব শীঘ্রই আমাদের বাড়িতে পৌঁছে যাবেন। যখন এই কথাটা বললাম, আম্মা অনেক খুশি হলেন। অনেক দিন পরে আমার মা আমার শ্বশুরবাড়িতে আসতেছে। এর আগে এসেছে, কিন্তু এতটা খুশি হন নাই আমার শাশুড়ি আম্মা। কারণটা আপনারা হয়তো বুঝতেই পারছেন। আমার দীর্ঘদিন ধরে সন্তান হয় না, নানান লোকে নানান কথা বলেছেন আমার শ্বশুর শাশুড়িকে, কিন্তু তারা জানতো না যে তাদের ছেলের সমস্যা ছিল। এই কথা বলতে বলতে আমার মা আমাদের বাড়িতেই চলেই আসলো। মায়ের হাতে ব্যাগ ভরা মিষ্টি, আরও অনেক ফল এবং মাছ মাংস। আমার বাচ্চা হবে এই কথা শুনে এত কিছু সে নিয়ে এসেছে আমাদের বাড়িতে। তখনই আমার শাশুড়ি আম্মা বললেন, কে এসেছে, তোমার মা নাকি? আমি বললাম, জি, আমার মা এসেছেন। এই কথাটা শুনে রুম থেকে আমার মায়ের বুকে জড়িয়ে খিলখিল করে হাসতে লাগলো। কিন্তু আর তারা দুজন বলতে শুরু করলো, বিন, আমি এখন থেকে নানি হতে চলেছি, আর তুমি দাদি। এই কথাটা শোনার জন্য কতদিন আমরা অপেক্ষায় ছিলাম। জি বিয়ান, সত্যি কথাটা বলেছেন। আমাকে যে কত মানুষ কত রকম কথা বলেছেন, যেটা হয়তো আপনি জানেন। হ্যাঁ জানি, আমারও অনেক অনেক কথাই শুনিয়েছেন বিয়ান। তখন আমার শাশুড়ি আম্মা বললেন, বৌমা, তোমার কিছু করা লাগবে না, আমরা দুই বিয়ান আছি, রান্না যা করা লাগবে আমরাই করে নেব। তুমি রেস্ট নাও, তোমার কোনো কাজ করতে হবে না। আসলে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আগেও আমার সাথে আমার শাশুড়ি আম্মা কতটা নয় খারাপ ব্যবহার করিয়েছিলেন,
এখন সব ভুলে গিয়েছে, কারণ ওই যে আমার পেটে বাচ্চা। এই বাচ্চার জন্য কত মানুষ কত রকম কথা শোনাইছে, সেটা হয়তো বা আমি ভুলে যেতে পারবো না। আমার পেটে একটা অবৈধ সন্তান হইল, তবুও আর কেউ বলতে পারবে না তুই একটা বাজু মেয়ে। অনেকের আঞ্চলিক ভাষা বলে অপবায়া। এখন আমি সত্যি সবার কাছে খুশির একটা পাত্রী। কতটা আদর করতেছে সবাই আমাকে নিয়ে। ওইদিকে আমার মা এবং আমার শাশুড়ি, আমার আম্মা রান্নাঘরে গেছেন রান্না করতে। আমি আস্তে আস্তে আরিয়ানের ঘরে ঢুকে গেলাম। আরিয়ান আমাকে দেখে বলে উঠল, তুমি কেন এসেছো আমার রুমে? দেখলে না এমনিতে আম্মা সন্দেহ করে ফেলেছিল। সমস্যা নেই, আমার মা দুজনেই রান্নাঘরে আছে, তোমার এই নিয়ে টেনশন করা লাগবে না। আর একটু মাথাটা টিপে দিবা আরিয়ান? তোমার হাতটা এত যে নরম, সত্যি বলতে আমার খুব ভালো লাগছিল তুমি যখন মাথায় আমার হাত বুলিয়ে দিয়েছিল। আর এই বাচ্চার বাবা তো তুমি, সেটা তুমি ভালো করেই জানো। হ্যাঁ জানি এই বাচ্চার বাবা আমি, সেটা আমি অস্বীকার করতে পারবো না। রুমের ভিতরে কথা বলতেছি ভাবি আর আমি। বাহির থেকে ভাবির মা আমাদের দুজনকে দেখে ফেলেছে। সে কিছু বলতে যাবে, তখনই ভাবি বলল, তুমি এখানে কেন এসেছো? আমার শাশুড়ি আম্মা কোথায়? মা তখন বলল, তোর শাশুড়ি রান্নাঘরে রান্না করতেছে। আচ্ছা মা, তোমার কিছু লাগবে নাকি বলো আমাকে। মা তখন বলল, না আমার কিছু লাগবে না, গ্যাসের ট্যাবলেটটা ভুলে গেছি। তোর কাছে কোনো গ্যাসের ট্যাবলেট আছে? ঠিক আরিয়ান তখন বলে উঠল, হ্যাঁ মাওই, মা আমার কাছে আছে। আচ্ছা বাবা, তাহলে আমার একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দাও, বুকটা কেমন ব্যথা করতেছে। কিছুক্ষণের মধ্যে মাকে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিল আরিয়ান। তারপর মা গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা নিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। মধ্যে আমার শাশুড়ি মা প্রশ্ন করল, আমার মাকে কোথায় গিয়েছিল? তখন আমার মা বলল, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা করছিল, তো এজন্য গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনতে গিয়েছিলাম। তো বিয়ান, পেয়েছো গ্যাস্ট্রিকের ট্যাবলেট? হ্যাঁ পেয়েছি, বাবা আরিয়ানের কাছাকাছি ছিল। যদি না থাকতো আমার যে কি হতো বলে বোঝাতে পারবো না বিয়ান আমি আপনাকে। আচ্ছা যাই হোক, তুমি গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা খেয়ে নাও আগে। জি বিয়ান। কিছু বলতে যাবে আমার শাশুড়িকে আমার মা আমার এবং আরিয়ানকে নিয়ে। তখনই আমি যখন রান্নাঘরে আসলাম, তখনই আমার মা আর কোনো কথা বললেন না। তখনই আমার শাশুড়ি আম্মা বলতে লাগলেন, আমার মাকে বেআইন কিছু বলবেন নাকি? না কিছু না, এমনিতেই তো কি রান্না করবেন আজকে সেটা বলতে যাচ্ছিলাম। আমি রান্নাঘরে যাওয়াতে আমার শাশুড়ি আম্মা আমাকে অনেক বকা দিচ্ছে, তুমি কেন রান্না করতে এসেছো? তুমি এখনই তোমার রুমে যাবে, এমন রেস্ট নাও। এ কথা বলার সাথে সাথে আমি রান্নাঘরে যাব, তখন হুট করে আমার মাথা ঘুরে পড়ে যায় নিচে। আমার মা এবং আমার শাশুড়ি আম্মা আমাকে দূরত্ব তুলে আমার রুমে নিয়ে যায় এবং আরিয়ানকে ডাক দেয়। দূরত্ব ডাক্তারকে খবর দেয়। আরিয়ান এই কথা শুনে দূরত্ব এসে ডাক্তার আঙ্কেলকে খবর দিলেন। ডক্টর আঙ্কেল বাসায় আসলেন এবং বললেন, এখন আপনার বৌমাকে হসপিটালে নিয়ে যেতে হবে, ডেলিভারির সময় হয়ে গিয়েছে। তাই আর দেরি করবেন না, দ্রুত হসপিটালে নিয়ে চলে যান। আরিয়ান আম্মা এবং ভাবির মা সবাই মিলে দূরত্ব হসপিটালে নিয়ে গেলাম। আর ডক্টর ভাবিকে দেখে দূরত্ব বললেন, এখনই ওনাকে অপারেশন করতে হবে। আমি দূরত্ব ভাইয়াকে কল দিলাম এবং বাবাকে বললাম, আপনারা যেখানেই থাকুন দূরত্ব হসপিটালে চলে আসুন। ভাইয়া ব্যবসার কাজে বাইরে গিয়েছিল, সে
এই কথা শুনে দূরত্ব হসপিটাল চলে আসলেন। এসেই ভাবির কাছে কানে কানে বললেন, ভয় পেও না, আমি জানি আমারই সন্তান। আমার মনে হয় ভাই আমি একটা সান্ত্বনা দিলেন ভাবিকে। আসলে ভাইয়া তো কখনো বেবি হওয়ার সম্ভাবনাই ছিল না। হসপিটালে ফর্মালিটি এগুলো সব কিছুই ভাইয়াকে বুঝিয়ে দিচ্ছেন ডক্টর। ভাইয়াকে বললেন, আমি আপনার স্ত্রীকে অপারেশনে নিয়ে যাব, কিন্তু যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় সেটার দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না। এ কথা যখন ডাক্তার বললেন, ভাইজান অনেক কান্না করে ফেললেন। ভাইয়া সত্যি অনেক ভালোবাসতো ভাবিকে, কিন্তু এ বাচ্চাটা হওয়ার কথা শুনে সে খুব মন খারাপ ছিল। কিন্তু তার এগুলো মনে নাই, কারণ আমি এখন মৃত্যু সজ্জায়। আরিয়ান, ভাইয়া তুমি টেনশন করো না, ইনশাল্লাহ দেখবে ভাবি ঠিক সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও আসবেন। ভাইয়া তখন বলল, তোর কথাটা যেন ঠিক হয়, আল্লাহ যেন তোর ভাবিকে সুস্থভাবে আমাদের মাঝে নিয়ে আসেন। সব কিছু কমপ্লিট হওয়ার পরে ডাক্তার আর দেরি করলেন না, দ্রুত অপারেশন করতে চলে গেলেন। কিন্তু ভাবি বারবার আরিয়ানকে ডাকতেছে। ভাইয়া বলল, আরিয়ান তোকে ডাকতেছে। ভাবি, দূরত্ব তুই তোর ভাবির সাথে একটু কথা বল। আমি দূরত্ব ভাবির কাছে গেলাম এবং ভাবি বললাম, কিছু হবে না তোমার, দেখবে তুমি ঠিক সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে চলে আসবে। আমাদের বাবুটা খুব সুন্দর হবে, আসবে দেখবে ইনশাল্লাহ। ভাবি আমার কথাটা শুনে খুব করে কান্না করে দিলেন। বললেন, একটা কথা বলবো আরিয়ান, রাখবা? ভাবি, কি বলো? তোমার একটা কথা কেন, তোমার সব কথা রাখতে আমি রাজি আছি। আচ্ছা, আমার যদি কিছু হয়ে যায়, আল্লাহ না করুক, যদি বাচ্চাটা ঠিক থাকে, ওকে হয়তোবা তোর ভাই অবহেলা করতে পারে, কিন্তু তোর কথা দিতে হবে বাচ্চার কোনো ক্ষতি না হয়। ভাবি তুমি চিন্তা করো না, এই বাচ্চাটা শুধু তোমার না, এই বাচ্চাটা আমার। ওকে আমার সন্তানের মতন করে বড় করব। যদি কখনো বিয়ে না করতে হয় তবুও করব না। তোমার কথাটা শুনে ভাবি আমাকে একটু জড়িয়ে ধরতে চাইল। আর ওই রুমে কেউ নাই, আমি আর ভাবি ছাড়া। আমি বললাম, সমস্যা নেই, আমাকে যতক্ষণ জড়িয়ে ধরে রাখতে মন চাই ধরতে পারো। এরপরে ডক্টর চলে আসলেন এবং আমাকে বললেন, আপনি এখানে বাহিরে চলে যান। আমি ওখান থেকে দূরত্ব আসলাম বাহিরে। বাসার সাথে সাথে ভাইয়া বললেন, কি বললো তোর ভাবি আরিয়ান? তেমন কিছু না ভাইয়া, তুমি যাতে কোনো টেনশন না করো সে বিষয়ে আমার সাথে একটু শেয়ার করলো। আচ্ছা সমস্যা নেই, আল্লাহ আল্লাহ করো। কিছু মধ্যে অপারেশন কমপ্লিট হলো আর ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে, দেখতে ঠিক আরিয়ানের মতনই। তারপর ডক্টর একটা কথা বলতে যাবে, তখন ভাইয়া বলল, আমার বউ কেমন আছেন? ডক্টর একটু মুখটা ঘাবড়ে বললেন, দেখেন আমরা খুব চেষ্টা করেছি দুজনকে বাঁচাতে, কিন্তু মানে আপনি কি বলতে চাচ্ছেন সরাসরি বলেন তো? ডক্টর তখন বলে, আমরা বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে বাঁচাতে পারি নাই। ভাই হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, এর সাথে আম্মা এবং বাড়ির সব মানুষ। এরপরে বাচ্চাকে নিয়ে আমরা সবাই বাড়িতে গেলাম। বাচ্চার নাম রাখা হলো আয়াস। সবাই বাবুকে নিয়ে অনেক খুশিতে দিন যাপন শুরু করতে লাগলেন। আমার আম্মু আয়াসকে খুব ভালোবাসে, আয়াসকে ছাড়া কোনো কিছু বোঝে না, সবাই আরিয়ান। আমিও প্রতিজ্ঞা করেছি আয়াস যতদিন বড় না হবে ততদিন কখনো আমি বিয়ে করব না। ভাবির কথাটা অবশ্যই আবার রাখতে হবে, কারণ আয়াস আমারই ছেলে। সমাপ্তি। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পের লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।